চুক্তিভিত্তিক যাতায়াতে বাজার হারাচ্ছে রাইড শেয়ারিং অ্যাপস। নীতিমালা বাস্তবায়নের অভাবে যাত্রী ও চালকের নিরাপত্তা বিঘ্নিত। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ। ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল। এবং যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে পারে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি উজ্জ্বল হাফিজ। নানা কারণে দিন দিন রাইড শেয়ারিং অ্যাপস থেকে মুখ ফিরিয়ে কন্ট্রাক্ট বা ভাড়ার দিকে ঝুঁকছেন রাইড শেয়ার করা চালকরা। আর অ্যাপে চালক সংকট সহ নানা কারণে যাত্রীরাও ঝুঁকছেন কন্ট্রাক্টের ভ্রমণে। ফলে যাত্রী চালক উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবেই ঘটছে এমনটা। এ নিয়ে অনেকটাই নিষ্ক্রিয় বিআরটিএ। আসিফ ইকবালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যানজটের নগরী ঢাকায় অল্প সময়ের মধ্যে দূরের গন্তব্যে পৌঁছাতে অনেকেরই পছন্দের বাহন মোটরসাইকেল বা বাইক। এই সুযোগে রাজধানীতে জনপ্রিয় হয়ে ওঠে রাইড শেয়ারিং অ্যাপের ব্যবহার। তবে ধীরে ধীরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই খাতে, যার বড় কারণ জনপ্রিয় এই অ্যাপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চালকরা। কন্ট্রাক্ট বা সরাসরি ভাড়া ঠিক করে রাইড শেয়ার করা যেন নিয়মে পরিণত করেছেন তারা। অজুহাত দিচ্ছেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর কমিশনের নামে অতিরিক্ত অর্থ নিচ্ছে তাদের কাছ থেকে। তেলের যে দাম, পার্সপাতির যে দাম, এগুলো তো আমরা গাড়ি চালায় পোষাতে পারছি না। এই জন্য আমি অ্যাপসে ব্যবহার করি না। অ্যাপস আমার অলরেডি 4টা অ্যাপস আমি টোটালি বন্ধ রাখছি। কন্ট্রাক্ট লইলে মনে করেন আমরা কম বেশি অনেক সময় যাওয়া যায়, কিন্তু অ্যাপসে এমন ভাড়া দেয়, কিন্তু আমি 2 কিলো 2.5 কিলো ঘুরে ওই খ্যাপটা নিতে হয়। এদিকে অ্যাপে চালক খুঁজে না পাওয়ায় যাত্রীরাও আগ্রহ হারাচ্ছেন অ্যাপ ব্যবহারে। যাত্রীর গন্তব্য পছন্দ না হলে রাইড ক্যান্সেল করে দেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। তাই অনেক সময় যাচ্ছেন কন্ট্রাক্টে। অ্যাপসের মাধ্যমে অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি কনফার্ম করি, রাইডাররা ফার্স্টে আমাকে বলে আপনি কোথায় যাবেন, আপনার ভাড়া কত। আমি যদি আমার অনেক সময় প্রমোশনাল অফার থাকে, আমি যদি বলি যে না আমি পাচ্ছি 80 টাকায়, উনি বলে সরি আমি যাব না। সরাসরি পাচ্ছি, আসে আমাদের যাওয়া দরকার, অ্যাপসের জন্য বসে থাকতে হয়। চালকরা অ্যাপ ব্যবহার না করায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। বাধ্য হচ্ছেন তাদের পরিষেবা বন্ধ করতে। নিবন্ধিত 15টি কোম্পানির 13টির বার্ষিক লাইসেন্সও নবায়ন হয়নি। এদিকে অ্যাপ ব্যবহার কমায় নানাভাবে হেনস্থা হচ্ছেন যাত্রীরাও। ভাড়া নিয়ে দরদাম করার সময় কটূক্তিও শুনতে হয় কখনো। এছাড়া যাচ্ছে তাইভাবে গাড়ি চালানো, ত্রুটিযুক্ত বাইকে রাইড দেওয়া সহ নানা বিষয়ে ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অ্যাপের বদলে কন্ট্রাক্ট রাইড শেয়ারিং এর কারণ। সম্মানিত নগরবাসী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এইসব রাইড এড়িয়ে চলার চেষ্টা করবেন। ওঠার সময় আপনারা অ্যাপ অনুসরণ করে উঠবেন, কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে। অ্যাপভিত্তিক যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনতে 2017 সালে আইন করা হলেও বাস্তবায়ন হচ্ছে না। তাই বিশৃঙ্খলেই রয়ে গেছে এই খাত। বিআরটিএ যদি রুলস অ্যান্ড রেগুলেশন করে থাকে তাহলে অন্যান্য দেশ হলে তাকে কিন্তু জিজ্ঞাসা করতো এই আইনটা অনুযায়ী কাজ করছে কি না, তুমি কি জানো, না করলে তাহলে তোমার দায়টা কোথায়। এই যে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার টপে, এই টপে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার সংস্কৃতি আমাদের এখানে হয়নি। নিয়ন্ত্রণ সংস্থা বলছে অ্যাপ ভিত্তিক রাইডিংয়ে শৃঙ্খলা ফেরাতে সব পক্ষের সাথে শীঘ্রই বসবে বিআরটিএ। পুলিশ এবং ম্যাজিস্ট্রেট দিয়ে এটা আসলে খুব একটা কার্যকর না। আমরা মাঝে মাঝে এটা করে থাকি, কিন্তু এটা খুব একটা কার্যকর না। রাইড শেয়ারিং কোম্পানির কাছেও আমরা প্রস্তাব চেয়েছি যে তাদের কি প্রস্তাব, এটা কিভাবে আমরা সাহায্য করতে পারি, তাদেরও তো সহায়তা করার প্রয়োজন আছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে যানজটের এই নগরীতে 5 লাখের মতো এবং সারা দেশে আরও প্রায় 12 লাখ মোটরযান রাইড শেয়ারিং করে চলে, যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে কন্ট্রাক্টে। প্রতিষ্ঠানটি আরও জানায় অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিংয়ে যুক্ত আছে 28,000-এর মতো মোটরযান রাইডার। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।
চট্টগ্রামে চালককে মারধরের প্রতিবাদে রাতভর বিক্ষোভ করেছেন বন্দরের পণ্য পরিবহনে জড়িত প্রাইম মুভার চালক শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি পার্কে কথা কাটাকাটির পর এক চালককে মারধরের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। আহত হন বেশ কয়েকজন। প্রতিবাদে রাতেই চট্টগ্রাম বন্দরের সিপিআর গেটের সামনে অবস্থান নেন চালক শ্রমিকরা। বন্ধ থাকে বন্দরের পণ্য পরিবহন। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 25 থেকে 30 জনের একটি দল লাঠিসোঁটা হাতে এভাবে আক্রমণ করে চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কে। এক পর্যায়ে ফটক ভেঙে ভেতরে ঢুকেও চলে তাণ্ডব। ভাঙচুর করা হয় ফুলের টব, দোকানপাট। পরে পাল্টা ধাওয়া করে পার্কের কর্মীরাও। দুই পক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। প্রধান ফটকের টিকিট কাউন্টারও ভাঙচুর করা হয়। লরি চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে জানা যায়। কথা কাটাকাটির জেরে এক লরি চালককে মারধর করেন পার্কের কর্মীরা। পরে চালকরাও সংগঠিত হয়ে চালান পাল্টা আক্রমণ। অপরাধ ছিল শুধুমাত্র ব্রেক 1-2 হাত আগে কেন গেছে গাড়িটা, এটাই অপরাধ ছিল, আর কোনো অপরাধ ছিল না। পার্কের ভিতরে ঢুকোয় আমরা যেগুলো ছিলাম সবাই আমাদেরকে আটকায় রাখছে। এদিকে এই ঘটনার জেরে চট্টগ্রাম কাস্টমস সংলগ্ন বন্দরের সিপিআর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রাইম মুভার চালকরা। মূল সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। চালকদের মারধরকারীদের গ্রেপ্তার ও পার্কের ফুল উৎসব বন্ধের দাবি জানান তারা। যারা আমাদের ভাইদেরকে অতর্কিতভাবে কিরিচ নিয়ে হেলমেট পরে আসছে, হেলমেট বাহিনী, এই বাহিনী সর্বোচ্চ তাদের শাস্তি চাই, এমনকি আমাদের এই টিসিফার বন্ধ চাই। এরা আতঙ্কভাবে ওইখানে আমাদের থেকে পাথর, আপনার খিরিস মিরিচ যে এটা আছে সেটা নিয়ে ওরা বের হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু বিচার এবং তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম শহর, মহানগর সব বন্ধ থাকবে। শ্রমিকদের আন্দোলনে সড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উপায় না দেখে হেঁটেও গন্তব্যে রওনা হন তারা। মধ্যরাতে চট্টগ্রাম বিমানবন্দর, দুটি ইপিজেডকে যুক্তকারী নগরীর প্রধান এই সড়কটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন নেতারা। তবে কর্মবিরতি চলমান রেখে সকালে বন্দর গেটে অবস্থানের ঘোষণা দেন তারা। জনগণের জন্য যে জনগণ ভোগান্তি ভুগতেছে তাদের জন্য চিন্তা করে আমরা এই রাস্তা ক্লিয়ার করে দিব। কালকে সকাল 9টা বাজে আমরা 4 নম্বর গেটের মধ্যে অবস্থান করব। তবে নেতাদের এই বক্তব্য প্রত্যাখ্যান করে সড়ক থেকে উঠে যেতে অস্বীকৃতি জানান শ্রমিকরা। বরং আরও উত্তেজিত হয়ে সড়কের মাঝে বিভাজক ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন তারা। তবে পরে ভোর 4:30টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন লরি চালকরা। এখন চট্টগ্রাম। নওগাঁ সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগীয় পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে পুরো উত্তরবঙ্গে জ্বালানি তেল পরিবহন ও বিক্রি বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার সিলিমপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম এবং নাটোর থেকে যুক্ত আছেন মাহবুব হোসেন। শুরুতে বগুড়ার চিত্র জানবো রাজীব সেলিমের কাছ থেকে। সেলিম, জানাবেন পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘটের কারণে কী ধরনের প্রভাব পড়েছে? উজ্জ্বল, আমরা সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে গিয়েছি এবং দেখেছি যে পেট্রোল পাম্পগুলো থেকে পেট্রোল দেয়া হচ্ছে, যদিও তাদের 8টার মধ্যে বন্ধ করার কথা এবং তারা সেটি করেছেন। ঠিক 8টা বাজার সাথে সাথে বন্ধ করেছেন। আমরা 8টার আগে যে পেট্রোল পাম্পগুলোতে খোঁজ নিয়েছি তারা জানিয়েছেন যে তারা কিছু জানেন না, এই ধরনের কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি। তবে ঠিক 8টা বাজতেই সবগুলো পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। যারা পেট্রোল নিতে আসছেন তারা পেট্রোল নিতে পারছেন না। সকাল সকাল যারা বেরিয়েছেন মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার জন্য এবং প্রয়োজনীয় কাজকর্ম সারার জন্য বেরিয়েছেন, কিন্তু পেট্রোল পাম্পে এসে পেট্রোল পাচ্ছেন না। এই জন্য তো সাধারণ মানুষের ভোগান্তি রয়েছে। আর পেট্রোল পাম্পের এই অনার্স অ্যাসোসিয়েশন যে ধর্মঘটের ডাক দিয়েছে গতকাল, সেটি রাতে দিয়েছে। অনেক রাতে ধর্মঘটের ডাক দেওয়ার কারণে আসলে তারা পেট্রোল পাম্পের যে মালিকরা রয়েছেন তারা এই বিষয়টি জানেননি। সকালে উঠে জানার পরই তারা পেট্রোল দেয়া বন্ধ করে দিয়েছেন। তাদের আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের এই ধর্মঘট এবং পেট্রোল ক্রয় বিক্রয় এবং পরিবহন সব কাজেই তাদের এই ধর্মঘট চলছে। আর এই
পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের আসলে এই ধর্মঘট ডাকার কারণ হচ্ছে নওগাঁ জেলার যে সড়ক ও জনপথ বিভাগ রয়েছে তাদের একটি উচ্ছেদ অভিযান চলে এবং এই উচ্ছেদ অভিযানে দুটি পেট্রোল পাম্পের সামনে দিয়ে ড্রেন করে দেওয়া হয় যেন সেখানে গাড়ি ঢুকতে না পারে। অনিকা এবং হামিম এই দুটি পেট্রোল পাম্পের সামনে এরকম খুঁড়ে দেওয়া এবং পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার জন্যই তাদের আসলে এই কর্মসূচি ঘোষণা করেছেন গেল রাতে। আর সকাল সকাল তাদের এই যে কার্যালয় রয়েছে রাজশাহী বিভাগীয় কার্যালয়, এখান থেকে সকাল সকাল একটি টিম বের হয়েছে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পে গিয়ে এই খবর জানিয়ে দিচ্ছে এবং পেট্রোল পাম্পগুলো থেকে পেট্রোল বিক্রয় বন্ধ করে দিচ্ছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে পেট্রোল পাম্প বন্ধের সবশেষ খবর। উজ্জ্বল। এবার জানবো নাটোরের চিত্র মাহবুব হোসেনের কাছ থেকে। মাহবুব, জানাবেন জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখায় বড় চাষাবাদে কোনো প্রভাব পড়বে কিনা? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আজকে সকাল 6টায় থেকে কিন্তু নাটোরে পেট্রোল পাম্পগুলো থেকে যে জ্বালানি তেল সেটি কিন্তু দেওয়া বন্ধ ছিল। এটি আসলে 8টা থেকে বন্ধ হওয়ার কথা, কিন্তু আমরা নাটোরে যেসব শহরে যেসব পেট্রোল পাম্পগুলো রয়েছে সেটি কিন্তু সকাল 6টা থেকে বন্ধ করে দেয়, অর্থাৎ 2 ঘন্টা আগে থেকে কিন্তু তেল দেওয়া বন্ধ রেখেছে তারা। এতে করে যারা অফিসগামী মোটরসাইকেল সহ যে ছোট ছোট যানবাহন গুলো রয়েছে যেগুলো জ্বালানি তেলের উপর নির্ভরশীল সেগুলো কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে নাটোরে। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে যেহেতু উত্তরাঞ্চলের নাটোরে একটি বোরো চাষ এই মুহূর্তে চলছে, সে কারণে কিন্তু এই জ্বালানি যে ডিজেল রয়েছে সেটি কিন্তু বন্ধ থাকার কারণে কিন্তু এর একটি যে প্রভাব বোরো ধানের সেটি পড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন যারা কৃষকরা রয়েছেন তারা। অনেক ক্ষুদ্র কৃষক রয়েছে তারা কিন্তু যে দিনে তেল কিনে দিনে তারা শেষ পাম্প চালান, এসব কৃষকদের জন্য সবচেয়ে কিন্তু বেশি ভোগান্তির কারণ। এতে করে কৃষকরা কিন্তু সেভাবে সেচ দিতে পারবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সব মিলে যদি বলি যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু বেশ বেলা যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এর চিত্র বেশি ফুটে উঠছে। এবং সাধারণ মানুষ যেটি অভিযোগ করছে যে সকাল 8টা থেকে যেহেতু ধর্মঘট শুরু হয়েছে কিন্তু তার আগে থেকে তেল পাম্পগুলো তেল না দেওয়ার কারণে এর যে ভোগান্তি সেটি কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন তারা। আসলে এটি হওয়ার কথা ছিল না, যেহেতু 8টা থেকে ধর্মঘট হওয়ার কথা। তবে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে যেহেতু রাতে এই ধর্মঘটটা হঠাৎ ডাকার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন না, যার কারণে অনেকেই সকালে পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে এসে তারা অনেকেই ফিরে যাচ্ছেন। বিশেষ করে যারা অফিসগামী রয়েছেন, ট্রাক বাস সহ যে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে এইসব যানবাহনগুলো কিন্তু আরো বেশ ভোগান্তির মধ্যে পড়েছে এবং বেলা যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এই ভোগান্তির চিত্র আরো বেশি ফুটে উঠছে। তো সব মিলে সাধারণ মানুষের যেটি প্রত্যাশা যে এই ধর্মঘটটা যেন দ্রুত প্রত্যাহার করা হয়, না হলে এর যে ভোগান্তি এটি আরো বেশি বৃদ্ধি পাবে এবং আরো বেশি আগামী দিনে হয়তো আরো যে বোরো চাষ রয়েছে সেটির কিন্তু আরো যারা বোরো চাষী রয়েছেন তারা আরো বেশি ভোগান্তির মধ্যে পড়বেন। তো উজ্জ্বল, এই ছিল পেট্রোল পাম্প ধর্মঘট নিয়ে নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। এবার অন্য প্রসঙ্গ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 10:30টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় দেশের আর্থিক খাত ধ্বংস, বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে তার নামে মামলাও রয়েছে। দুদকের আবেদনের ভিত্তিতে গত 9 অক্টোবর তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এদিকে তার বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে শিবলি রুবাইয়াত ও তার ছেলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। শেয়ার বাজারের অনিয়ম দুর্নীতির অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উত্তরায় পুলিশের হাতে 3 শিক্ষার্থী আটকের জের ধরে উত্তরা পশ্চিম থানায় হামলা এবং পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বিকেলে উত্তরার 13 নম্বর সেক্টরে একটি বৈঠক থেকে আকাশ, রবিন এবং বাপ্পি নামে 3 শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল বলে জানায় পুলিশ। আটকের খবর পেয়ে শিক্ষার্থীরা থানা ঘেরাও করে স্লোগান দেন। উত্তেজিত হয়ে ইট পাটকেলও নিক্ষেপ করেন থানার দিকে। এ সময় থানার কর্তব্যরত পুলিশের ওপর চড়াও হন শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে শান্ত হন শিক্ষার্থীরা। বিষয়টি সমাধানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন বলে জানা যায়। এদিকে আটক 3 শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য বলে দাবি করা হয়।
অবৈধ পথে ইতালি যাত্রাকালে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে লিবিয়ার উপকূলে উদ্ধারকৃত 23 বাংলাদেশির মধ্যে মাদারীপুরের 13 জন ও গোপালগঞ্জের 4 জনের পরিচয় নিশ্চিত করেছে পরিবার। চলছে শোকের মাতম। এমন ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। অবৈধভাবে ইতালি যাওয়া বন্ধ হয়েছে। সচেতনতামূলক সভাও। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামান প্রতিবেদন। মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের মুন্নি বেগমের আর্তনাদ। আর্থিক সচ্ছলতার আশায় ঝুঁকি নিয়ে অবৈধ পথে লিবিয়া যাত্রা করেছিল তার স্বামী সুজন হাওলাদার। গেল 22 জানুয়ারি যমজ 2 সন্তান আর স্ত্রীর সাথে শেষ কথা হয়েছিল তার। কিন্তু অবৈধ পথে ইতালি যেতে নৌকাডুবিতে ভূমধ্যসাগরে মৃত্যু হয় সুজনের। মাথায় ঋণের বোঝা আর 2 সন্তানকে নিয়ে অনাগত ভবিষ্যতের দুশ্চিন্তায় স্ত্রী মুন্নি। আমি ধার দেন আমার ভাসুন রৌনত ওই জায়গা খুলনার তো লোন, তারা ওই জায়গা থাকে। আমার 2টা ছেলে মেয়ের পর আমি ওখানে যাই না। এটা আমার বাপের বাড়ি, আমার স্বামীর কোনো ঘর বাড়ি নাই। সরকারি জায়গায় থাকতো, ইসে ঘাটে লেবারগিরি করতো। তারপরে এখান থেকে লাইন গেট করছি মনির মাধ্যমে। মনি দালাল, মনি ইচ্ছা করিয়ে করছে। সুজনের মতো মাদারীপুরের রাজৈরের 13 পরিবার আর গোপালগঞ্জের মুকসুদপুরের 4 পরিবারের একই অবস্থা। ভাগ্য বদলাতে ইতালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাগর পথে। ডুবে তলিয়ে যায় নৌকায় থাকা সবাই। এর মধ্যে 23 জনের মরদেহ উদ্ধার করা হলেও বাকিদের সন্ধান এখনো মেলেনি। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবারগুলো। মনি দালাল বলছে 43 জন গেছে বোর্ডে, 43 জনের পরে 20 জন লাশ মারা গেছে। দালাল কইতেছে ও মেডিকেলে আছে, হাসপাতালে আছে, কিন্তু কোনো সন্ধান পাইতেছি না আমরা। হঠাৎ করে একদিন 20 তারিখে রাত্রে বলে কি গেম দেবে, ওকে নয়ে দিতেছে গেম করে নিতেছে। গেম করে নেওয়ার পর তো আমাদের সাথে আর কোনো কথাবার্তা হয় না ভাইয়ের সাথে। আমার ছেলেরা চাইবো আর কিছু না, আমার ছেলে চাইবো। আমাদের যখন নাকি কোনো শুরু পাইতেছে না, মামলা না করে উপায় নাই। অবৈধ পথে মানব পাচার রোধে দালালদের আটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আর জেলা প্রশাসন বলছে প্রবাসী আইন অনুযায়ী নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে সরকার। আমরা 4 জনকে আসলে ইতিমধ্যে পেয়েছি যারা আসলেই মারা গিয়েছেন, তাদের পরিবার জানে। বাকি যে 6 জনের বিষয়টা, সেই বিষয়টা সে তাদের পরিবারও নিশ্চিত করতে পারেনি এবং আমরা আসলে স্থানীয়ভাবে নিশ্চিত হতে পারিনি। ওনারা যখনই মামলা করতে চাবেন মামলা করতে পারবেন। এটাতে আমাদের কোনো আইনগত কোনো বিধিনিষেধ নেই বা আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, বরং আমরা সহায়তা করব যাতে এই ভিকটিম লোকগুলা বিচার, যে তাদের যে প্রত্যাশিত বিচার সেটা যাতে পায়। প্রবাসী অধ্যুষিত মাদারীপুরের রাজৈরে অবৈধ পথে দিন দিন ইতালি যাওয়ার প্রবণতা বাড়ছে। অবৈধ পথে ইতালি যাওয়া ঠেকাতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা করেছে স্থানীয় প্রশাসন। কাজী মনিরুজ্জামান, এখন মাদারীপুর। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিল করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে এসে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কামরুল হাসান। এর আগে পোষ্যকোটার বিষয়ে দীর্ঘ 7 ঘন্টার বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সিদ্ধান্তে পুরো ক্যাম্পাস জুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসন দেখা যায় যে আমাদের একটি শিক্ষার্থী বান্ধব, তারা ফলাফল আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা খুব করে চাবো যে এই ফলাফলটা যেন ইমপ্লিমেন্ট হয়। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখতে পাই যে মেধাবীদের এবং কোটার পরিবর্তে মেধার যে জয় জয়কার সেটা আমরা দেখতে পাই। প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে নিজ যোগ্যতা প্রমাণের যে সুযোগ, সেই জায়গাটা যেহেতু সমানভাবে অধিকারটা সুনিশ্চিত করা গেছে, সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে এই যৌক্তিক দাবি আসলে সমর্থনের পক্ষেই থাকে। আজকে যেভাবে এই দাবিটি পূরণ করার জন্য একত্রিত হয়েছে, আশা করি তাদের সঙ্গে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এই পরিবারের সকলেই যেন ভালো থাকি এবং সকল দাবি পূরণ হয়, সেই জন্য সহযোদ্ধা হিসাবে তাদের সঙ্গে যুক্ত হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্যকোটায় ভর্তি বাতিল করেছি।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ ফজরের নামাজের পর চলছে আম্বায়ান। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, জানাবেন যে আখেরি মোনাজাত আজ কে পরিচালনা করবেন আর শেষ মুহূর্তের আম্বায়ানে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? রওশন, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে ঢাকা এবং এর আশপাশের জায়গা থেকে কিন্তু এই ইজতেমা ময়দানে মুসল্লিরা এসে ভিড় করছেন এবং ফজরের নামাজের পর থেকেই আমরা এখানে দেখছিলাম যে নানা প্রান্ত থেকে মানুষজন এসে কিন্তু এই যে টঙ্গীর যে ইজতেমার যে মূল ময়দান রয়েছে সেই মূল ময়দানে করছে। আমি এই মুহূর্তে যে ব্রিজটির সামনে রয়েছে এখান দিয়ে কিন্তু আমরা মূলত দেখছি যে বাইরের দিক থেকে যারা আসছেন তারা এসে ভেতরের দিকে প্রবেশ করছেন এবং অনেকে কিন্তু আমরা দেখেছি যে তারা রাস্তার উপরেও কিন্তু ইতিমধ্যে বসে গেছেন এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে বেঙ্গালুরুর একজন মাওলানা তিনি আম্বয়ানের মধ্যে দিয়ে কিন্তু আজকের যে দিনের কার্যক্রম সেটি শুরু করে এবং আম্বয়ানে তিনি নামাজের ফজিলত সম্পর্কে জানাচ্ছিলেন এবং একই সঙ্গে কুরআন এবং হাদিস বিষয়ে কিন্তু তিনি নানান ধরনের তথ্য দিচ্ছিলেন এই মুসল্লিদের মাঝে। এবং আমরা যতদূর জানতে পেরেছি আজকে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যেই কিন্তু এই বিশ্ব ইজতেমার শুরায়ে নিজামীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে এবং মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নিজামীর শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবং সেই উপলক্ষেই কিন্তু যত ধরনের প্রস্তুতি রয়েছে সেসব প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে ইজতেমার যে বিভিন্ন খিত্তাগুলো রয়েছে সেখানে মুসল্লিরা এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং 9:30টার দিকে কিন্তু আমরা জানতে পেরেছি যে 9:30টার দিকে আরেকটি প্রস্তুতি রয়েছে এবং 9:30টার দিকে হেদায়েতি বয়ান করবেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান এবং এই বয়ানের পর কিন্তু গুরুত্বপূর্ণ নানান যে নসিহত রয়েছে সেগুলো কিন্তু করা হবে এবং তার কিছুক্ষণ পরেই অর্থাৎ 12টার দিকেই এখানে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এর আগে অর্থাৎ প্রথম পর্বের যে প্রথম ধাপ ছিল সেই প্রথম ধাপেও কিন্তু আমরা দেখেছিলাম যে সকাল 9টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। শুরায়ে নিজামীর যেহেতু এটি 2 পর্বের যেহেতু এটি শেষ পর্ব সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে তারা বলছেন যে যেহেতু ঢাকা আশপাশের যেসব এলাকাগুলো রয়েছে সেসব এলাকার মুসল্লিরা যেন এসে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন সেজন্যই কিন্তু তারা 12টার দিকে এবারের মোনাজাতটি রেখেছে। এবং আমরা এর আগের ধাপে দেখছিলাম যে আখেরি মোনাজাতে কিন্তু বাংলাদেশে যারা মুসলমান রয়েছে তাদের শান্তি সমৃদ্ধির কামনার কথা বলা হয়েছিল এবং একই সঙ্গে বিশ্ব মুসলিম এবং তাদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছিল গত আখেরি মোনাজাতে এবং এবারও একই রকমভাবে দোয়া করা হবে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে যেসব মুসল্লিরা এখানে এসেছেন তারা বলছেন যে তারা অনেকেই এসেছেন যারা এই ঢাকার বাইরে থেকে এসেছেন, তবে যেহেতু 22টি জেলা এবার অংশগ্রহণ করছেন এই ইজতেমার এই পর্বে সেক্ষেত্রে বিভিন্ন জেলার যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এবার যে ইজতেমার সার্বিক যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা ভালো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ 12:30টায় যখন মোনাজাত অনুষ্ঠিত হবে তারপরে যারা বাড়ি ফিরবেন তাদের জন্য কিন্তু আমরা জানতে পেরেছি যে বিশেষ 7টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যারা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যে কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে। কিছুক্ষণ পরেই হেদায়েতি বয়ান শুরু হবে, তারপর হয়তো আমরা আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। রওশন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে বদলে যাচ্ছে ছাত্র রাজনীতির ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের 7 দিনব্যাপী হেলথ ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসায় পরামর্শ পেয়ে খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কল্যাণে আসবে ছাত্র সংগঠনগুলোর এমন যে কোনো উদ্যোগে পাশে থাকার আশ্বাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। হলের ফটকেই স্বাস্থ্যসেবার পসরা নিয়ে দাঁড়িয়ে ভ্রাম্যমাণ বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিসিন, গাইনি, চর্ম, দন্ত ও নাক কান গলার চিকিৎসকদের কাছে পাচ্ছেন বিনামূল্যে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ। টিএসসি, কার্জন হল সহ এক দিন এক এলাকায় চলছে সেবা কার্যক্রম। 30 জানুয়ারি থেকে শুরু হওয়া ছাত্র শিবিরের 7 দিনব্যাপী হেলথ ক্যাম্পে ভীষণ খুশি শিক্ষার্থীরা। চিকিৎসা নিচ্ছেন হলের স্টাফরাও। বাসায় চলে গেছিলাম, জানলাম যে এখানে
ফ্রিতে দেখানো হচ্ছে, দামের জন্য এখানে আসলাম। আমরা 4 বান্ধবী আর সবারই একটু স্কিনের প্রবলেম থেকেই যায়, তো ভাবছি একটু ফ্রি যেহেতু আবার ফ্রি মেডিসিন দিচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে, ওনারা ঔষধও প্রোভাইড করেছে। পজিটিভ যে ধারণাগুলো যদি বজায় থাকে তাহলে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের যে ভীতি, ছাত্রলীগের যে নির্যাতন, সেই নির্যাতনের যে ট্রমা, সেই ট্রমা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। 800-1000 টাকা দিয়ে ভালো ডাক্তার দেখানো সম্ভব না, তো সেই দিক দিয়ে আমার মনে হয় যে এটা একটা অনেক ভালো উদ্যোগ। নিজেদের দলীয় স্বার্থের চিন্তা না করে জনস্বার্থে যে কাজগুলো করা হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত এই ধরনের কাজ করার। প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছেন 400 শিক্ষার্থী, গড়ে ওষুধ বিতরণ করা হচ্ছে 1,30,000 টাকা পর্যন্ত। অনেক পার্সোনাল হাইজিনের অভাবে তারা বিভিন্ন কমিউনিকেবল ডিজিজে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। দেখা যায় সামান্য একটা বিষয়, কিন্তু এই বিষয়ে তাদের ধারণা না থাকার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। প্রথমবার শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় চাহিদা অনুযায়ী আগামীতেও বড় পরিসরে হেলথ ক্যাম্প আয়োজনের আশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির। রোগীর নিড কেমন সাপোর্ট দরকার, এটার বেসিসে আমরা ফার্দার বড় বড় হাসপাতালগুলোর সাথে আমরা এমইউতে যাব চিন্তা আছে। সরকারিগুলোর সাথে এক ধরনের আলাপ হওয়া, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেলে চিকিৎসা সহযোগিতা একটু ইজিলি পায়, সুলভ মূল্যে পায়, ক্রিটিক্যাল অপারেশনের ভালো সাপোর্ট পায়। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলোর কল্যাণমুখী কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্র সংগঠন যারা আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের এই প্রথাগত রাজনীতির বাইরে কিছু ভালো কাজ করার চেষ্টা করে। আজকে এটাকেই যদি আমি ধীরে ধীরে আমার স্বাস্থ্যকেন্দ্রের একটা নিয়মিত অংশ করে দিতে পারি, তাহলে একটা বড় কাজ হয়। বিগত দিনে ছাত্র রাজনীতি মানেই সিট বাণিজ্য, হল দখল, মিছিল, মিটিং আর বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিভীষিকা। কিন্তু বর্তমানে ভর্তি পরীক্ষার দিনে ভর্তিচ্ছু শিক্ষার্থী বা অভিভাবকদের নানা ধরনের সহায়তা দেওয়া বা ক্যাম্পাসে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের মধ্য দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যে প্রতিযোগিতার রাজনীতি শুরু হয়েছে, তা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষার্থীরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। এদিকে সাতক্ষীরার বাজারে বেড়েছে মিঠা পানির মাছের সরবরাহ, এতে কমেছে দাম। তবে এখনও বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে নোনা পানির মাছ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সাতক্ষীরা বড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন যে মিঠা পানির মাছের দাম কেজিতে কত টাকা কমেছে, আর অন্যদিকে নোনা পানির মাছ চড়া দামে বিক্রির কারণ কি? রওশন, সাতক্ষীরায় বর্তমান যে সময়টি চলছে, এই সময়টিতে আসলে সাতক্ষীরার যে মাছের ঘেরগুলো রয়েছে এবং পুকুর, সেগুলো থেকে কিন্তু একযোগে মাছ তুলে নিয়ে বাজারে আনা হচ্ছে, যে কারণে মূলত মাছের সরবরাহটি বাজারে বেড়েছে। বছরে এই সময়টিতে মূলত যারা মাছ চাষি রয়েছেন তারা তাদের যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি শুকিয়ে ফেলেন এবং সেই মাছগুলো তারা একসাথে ধরে বাজারে নিয়ে আসেন। বর্তমানে এখানে প্রতি কেজি মিঠা পানির যে সমস্ত মাছ রয়েছে, কার্প জাতীয় যে সমস্ত মাছ, এগুলো বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 200 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য যে সমস্ত মাছ রয়েছে, যে সমস্ত চাষের মাছ, সেগুলো কিন্তু দাম কিছুটা বেশি। বিশেষ করে লবণ পানির মাছের দাম সবচেয়ে এখানে বেশি, কারণ লবণ পানির মাছের গুলো এখান থেকে ভারতে রপ্তানি হয়ে থাকে, যে কারণে মূলত দামটি বেশি। এর মধ্যে রয়েছে ভেটকি, পার্শে, ট্যাংরা, এই মাছগুলো সবচেয়ে বেশি দামে বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। প্রতি কেজি পার্শে আজকে বিক্রি হচ্ছে এখানে 600 টাকা থেকে 700 টাকা কেজিতে। এছাড়া যে এখানে যে সবচেয়ে বেশি যে মাছটি জনপ্রিয় মাছ, সেটি হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছ বিক্রি হচ্ছে 600 টাকা থেকে 800 টাকা কেজিতে। এটি ভারতে রপ্তানি হয়ে থাকে। এই মাছগুলো ভারতে রপ্তানি হওয়ার কারণেই মূলত দামটি বেশি। এছাড়া তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ এবং মিঠা পানির যে সমস্ত অন্যান্য মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, এই সমস্ত মাছগুলো কিন্তু এখানে 160 টাকা থেকে 220 টাকা সর্বোচ্চ এটি পাইকারিতে বিক্রি হচ্ছে। এটা খুচরা পর্যায়ে এটি 10 থেকে 20 টাকা বা 30 টাকা কিন্তু বেশি বিক্রি হয়। বাজারে আমরা এসে দেখেছি এখন প্রচুর পরিমাণে মাছ কিন্তু বাজারে আসছে। একই সাথে ক্রেতা বিক্রেতাদের যে আনাগোনা, সেটি কিন্তু বাজারে বেশ, সে কারণে মাছের দামটিও বেশ কিন্তু কম। এ কারণে মূলত মাছের ক্রেতারা বাজারে বেশি আসছেন এবং এই সমস্ত মাছ সাতক্ষীরা থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গা, অর্থাৎ যে সমস্ত বাজারে, দেশের অন্যান্য অঞ্চলে যে সমস্ত বাজারে কিন্তু মাছ বিক্রি হয়, সেই মাছগুলো কিন্তু এখান থেকে মূলত বিক্রি হয়ে থাকে। সাতক্ষীরায় বেশিরভাগ অঞ্চলেই মাছ চাষ হয়ে থাকে, যে কারণে মাছের বাজারটি এখানে কিন্তু সবচেয়ে বেশি। বর্তমানে সাতক্ষীরায় প্রায় 50টির বেশি মাছের আড়ত রয়েছে। এ সমস্ত আড়ত থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেশের বিভিন্ন বাজারে কিন্তু প্রতিদিন সকালে চলে যায়। মূলত সকাল থেকেই এখানে বাজারগুলোতে জমতে শুরু করে এবং এই বাজারগুলোতে কিন্তু মাছ ডাকের মাধ্যমে, অর্থাৎ নিলামে কিন্তু এই মাছগুলো বিক্রি হয়ে থাকে। তো সব মিলিয়ে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে আমার কাছে এই ছিল মাছ বাজারের সবশেষ তথ্য। রওশন।
সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। এবার এশিয়ার সব থেকে উঁচু দ্বিতল স্টেশনের খবর জানাবো। এশিয়ার সব থেকে উঁচু দ্বিতল স্টেশনের নাম আলমডাঙ্গা। ব্রিটিশ আমলে তৈরি করা হয় স্টেশনটি, যার সাথে জড়িয়ে আছে নীল চাষের বিভিন্ন স্মৃতি। কিন্তু যথাযথ সংস্কারের অভাবে জীর্ণদশায় পরিণত হয়েছে স্টেশনটি। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশের রেল ইতিহাসে বর্তমান চুয়াডাঙ্গার দর্শনা হতে কুষ্টিয়া পর্যন্ত প্রথম রেল চলাচল শুরু হয়। এর মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী আলমডাঙ্গা স্টেশন। আলমডাঙ্গার দোতলা স্টেশনটি মূলত ব্যবহার হতো ইংরেজ আমলে নীলকুঠি হিসেবে। ভবনের নিচ তলায় নির্যাতন করা হতো নীল চাষিদের। তবে রক্ষণাবেক্ষণের অভাবে খসে পড়ছে দেয়ালের প্লাস্টার, সাথে ভবনে দেখা দিয়েছে ফাটলও। দীর্ঘ সময় কেটে গেলেও স্টেশনটিতে লাগেনি কোনো আধুনিকতার ছোঁয়া। মূল ভবনের সিঁড়িতে পর্যাপ্ত আলোর অভাবে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। স্টেশনে যাত্রী ছাউনি ও বিশ্রামাগার নষ্ট হয়েছে অনেক আগেই। গত 17 বছরে আমাদের এই রেল স্টেশনে কোনো রকম কাজ হয়নি। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখেন স্টেশনটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। প্রতিদিন এই স্টেশনে যাত্রা বিরতি নেয় 22 থেকে 25টি ট্রেন। ফলে সবসময়ই যাত্রী সমাগম থাকে এখানে। তবে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে স্টেশনের প্রতিটি ভবন। এখানে কোনো ভালো বসার জায়গা নেই, যে যাত্রীরা এসে বসবে সেরকম কোনো সুবিধা নেই। যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়ে যে মানুষের জীবন হানি, সম্পদের হানি হতে পারে। যথাযথ পদক্ষেপ না নেয়ায় স্টেশনটি নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান এখানকার দায়িত্বে থাকা কর্মকর্তারা। নিচতলায় যে বিল্ডিং রুমগুলো আছে এবং বিল্ডিংগুলো আছে সেগুলো অনেকটা পরিত্যক্ত, অনেকটা বলতে টোটালি পরিত্যক্ত। আলমডাঙ্গা স্টেশনের পুরনো ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই এর আধুনিকায়ন চান আলমডাঙ্গাবাসী। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। এবার আন্তর্জাতিক। 4 বছরের বিরতির পর বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের মধ্যে আবারও শুরু হচ্ছে বাণিজ্য যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প শুল্ক কার্যকরের ঘোষণা দিতেই পাল্টা শুল্ক আরোপ করে কড়া জবাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থনীতিবিদরা বলছেন, এই বাণিজ্য যুদ্ধে চীনের তুলনায় লোকসানের পাল্লা ভারী হবে যুক্তরাষ্ট্রেরই। দুর্লভ খনিজের সরবরাহ ব্যাহত হলে সরাসরি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের সামরিক খাতে। ব্যাহত হবে অস্ত্রের উৎপাদন, যা বিক্রি করে বিশ্বে প্রভাব বিস্তার করে আসছে ওয়াশিংটন। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। কানাডা আর মেক্সিকোর ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত একদিন পেছালেও রেহাই পেল না চীন। আমদানি পণ্যে 10% শুল্ক কার্যকর হয়ে গেল মঙ্গলবার থেকেই। প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে মার্কিন কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল সহ নানা পণ্যে 10 থেকে 15% শুল্ক আরোপ করে দিলেন শি জিনপিং প্রশাসন। বিশ্ব ফিরে গেল ট্রাম্পের প্রথম মেয়াদে বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের বাণিজ্য যুদ্ধে। ভিন্নতা এসেছে শুধু অর্থের অঙ্কে। চীন গুগলের মতো মার্কিন অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানকেও সতর্কবার্তা দিয়ে রেখেছে, আসতে পারে সেগুলোর ওপরও নিষেধাজ্ঞা। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্স বলছে, চীন যুক্তরাষ্ট্র থেকে বার্ষিক আমদানির $2,000 কোটি পণ্যে শুল্ক আরোপ করেছে। অন্যদিকে ট্রাম্প চীনের $45,000 কোটি পণ্যে শুল্ক আরোপ করেছে। চীনের অর্থনীতিবিদরা বলছেন, এর মধ্য দিয়ে ওয়াশিংটনকে বেইজিং ভদ্র বার্তা দিয়েছে, কারণ এই মুহূর্তে কোনো বাণিজ্য যুদ্ধ চায় না চীন। China's response has been slow and very cautious. It doesn't want to get into a trade war with the US because that will harm. In fact, it exports 4 times more goods to the US than it imports. So the last thing it wants is a trade war with the US. The reason why they have announced some tariffs today. শি জিনপিং প্রশাসন যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতকে লক্ষ্য করে শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। শেয়ার বাজারেও বিভিন্ন সূচকের দরপতন হয়েছে, কমেছে ডলারের মূল্যমানও। চীন শুল্ক আরোপ করেছে কয়েকটি ধাতু যুক্তরাষ্ট্রের রফতানির ওপর। এর মধ্যে রয়েছে টাংস্টেন, যা ব্যবহৃত হয় বৈদ্যুতিক সামগ্রী, সমরাস্ত্র আর সোলার প্যানেল তৈরিতে। তবে চীনের এই শুল্ক 10 ফেব্রুয়ারির আগে কার্যকর হবে না, কারণ বেইজিং চাইছে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হোক। 两边都受伤了，就是美国它加关税，然后我们的产品在海外的销路会。中国的中小制造企业肯定是有比较大的影响，因为他们在美国的销售情况可能会受到影响。
যদিও চীনের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের ক্ষুদ্র উৎস যুক্তরাষ্ট্র। গেল বছর $600 কোটি জ্বালানি ওয়াশিংটন থেকে আমদানি করেছে বেইজিং। চাহিদার 5% এলএনজি আসে যুক্তরাষ্ট্র থেকে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোনো কিছুর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চীনের অর্থনীতি নির্ভরশীল না হলেও রপ্তানি কমলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। আবার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, চীনের টাংস্টেন, টেলুরিয়াম, মোলিবডেনাম আর রুথেনিয়ামের মতো ধাতুর ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র। এই ধাতুগুলো আধুনিক প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি আর জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রস্তুত করা বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা হয়। অর্থনীতিবিদরা বলছেন, এই নিষেধাজ্ঞায় চীনের চেয়ে বেশি ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের। নবায়নযোগ্য জ্বালানি তৈরির পাশাপাশি প্রযুক্তির উন্নয়ন কাজে লাগে। বিশ্বের দুর্লভ এমন খনিজগুলোর বেশিরভাগই চীনের দখলে। বিশ্বে মোট রফতানির 80% টাংস্টেন আর বিসমাথের দখল রয়েছে বেইজিংয়ের। এই ধাতুগুলো কাজেই লাগে প্রতিরক্ষা পণ্য তৈরিতে। অস্ত্র তৈরি করতে গিয়ে বিপাকে পড়তে হতে পারে যুক্তরাষ্ট্রকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশটির সামরিক খাত। এই শুল্ক যুদ্ধ পকেট কাটবে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের। বাড়বে স্মার্টফোন, ল্যাপটপ, গেমিং পণ্য, খেলাধুলার সামগ্রী আর জুতার দাম। অর্থনীতিবিদরা বলছেন, অনেক ইস্যুতে দুই দেশের মতবিরোধ থাকলেও শুল্ককে অস্ত্র হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ব্যবহার করবে দুই দেশই, যে কারণে চলতি বছর বিশ্ব অর্থনীতি হতে পারে আবারও টালমাটাল। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ট্রাম্প। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকাকে ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। অবিস্ফোরিত বোমা অপসারণ, ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত ভবন পুনর্নির্মাণে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। একটা দীর্ঘ সময়ের জন্য উপত্যকাটির নিয়ন্ত্রণে থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। এ সময়ের মধ্যে গাজার অর্থনীতিকে সচল করা হবে, বাসিন্দাদের জন্য কর্মসংস্থান ও আবাসনের পূর্ণ ব্যবস্থাও করা আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, ফিলিস্তিনিরা কেউ গাজায় ফিরতে চায় না। এই মুহূর্তে তাদের কোনো বিকল্প নেই, তাই বাধ্য হয়ে তাদের ধ্বংসস্তূপের মধ্যে ফিরতে হচ্ছে। এবার খেলার খবর। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। দু দলের ফাইনালে ওঠার লড়াই শুরু হবে সন্ধ্যা 6:30টায়। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কোনো দলই অনুশীলন করেনি মঙ্গলবার। এবারের আসরের শেষ দিকে দলের শক্তি বাড়াতে সিমরন হেটমায়ার এবং জেসন হোল্ডারকে উড়িয়ে এনেছে খুলনা টাইগার্স। কোয়ালিফায়ার ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে দুই ক্যারিবিয়ান যে খেলবেন তা প্রায় নিশ্চিত। অন্যদিকে চিটাগং কিংস ডু অর ডাই ম্যাচের আগে বড় কোনো তারকাকে দলে ভেড়ায়নি। খুলনা চিটাগংয়ের মধ্যকার জয়ী দল 7 ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। এবারের বিপিএলকে রেসলিংয়ের মতো সাজানো খেলা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 1 দশক পরেও কেন শিক্ষা নিতে হবে বিসিবিকে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। আমার মনে হয় যে বিপিএল এর মান কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল মান না, এটা মনে রাখতে হবে। বিপিএল হচ্ছে একটা সেকেন্ড গ্রেডের টুর্নামেন্ট। 1 দশক পেরিয়েও কি তাহলে দীর্ঘশ্বাস হয়েই রইল বিপিএল? চোখে দেখা যায় কিন্তু বিশ্বাস করা যায় না। মাঠের বাইরে শুধুই বিতর্ক। আমি বলবো না যে খুব বেটার হয়েছে। আমরা টিভির চোখে কিন্তু রেসলিং খেলা দেখেছি একটা সময়, রেসলিং, কিন্তু শুনেছিলাম পরে রেসলিং নাকি অনেক রকম খেলা যেটা হয় আগে থেকে ডিসাইডেড যে কে হবে, কি হবে, অভিনয় কি হবে। তো বিপিএল এর মধ্যে এটা মানুষের মধ্যে এটা কেন জানি চলে আসছে যে বিপিএল খেলাগুলো দেখে অনেক সময় মানুষের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে চলে আসছে মানে এটা সব সাজানো খেলা। চলতি আসরে দেখা গেছে নানা অসামঞ্জস্য। তীব্র সমালোচনার মুখে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন এটা শিক্ষা নেয়ার আসর। তাহলে আগের 10 আসরে কি কোনো শিক্ষা লাভের সুযোগ ছিল না? 10 বছর কিন্তু হয়ে গেছে, তো এই লার্নিং বললে হবে না যে লার্নিং ছিল। আমার কাছে মনে হয় লার্নিং তো কিসের লার্নিং, কমিটি ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, বাট বিপিএল এর কনসেপ্ট অনেক দিন ধরেই আছে। ট্রেন তো একটাই ট্রেন চলছে, মালিক শুধু ড্রাইভার চেঞ্জ হয়েছে। ঘটা করে আয়োজন, বলা হচ্ছিল এটাই হতে যাচ্ছে ইতিহাস সেরা বিপিএল, কিন্তু কি হলো শেষ পর্যন্ত? হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা আমরা করতে পারতাম, যে না কেন আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে পারবো না কেন? আজকে দেখেন 3টা ভেন্যুতেই খেলা হচ্ছে, চিটাগাং, ঢাকা এবং সিলেট, এই 3টা ভেন্যু। কেন আমরা আরও 4টা-5টা ভেন্যু বাড়াতে পারলাম না? তো এখন বলতে পারেন যে হ্যাঁ নতুন গভর্নমেন্ট আসছে সেজন্য পারি না। কেন? আপনি নতুন গভর্নমেন্ট আসছে তো কী হয়েছে? সিস্টেম তো যারা প্রশাসনিক জায়গায় তারা আছেন, হয়তো খেলার নিয়মগুলোকে আপনি তো যারা প্রোডাকশন করবেন তারা তো চেঞ্জ হয়ে যায়।
তবে জাতীয় দলের এই অধিনায়ক মনে করছেন সঠিক পরিকল্পনা নিলে এখনও সুদিন ফেরানো সম্ভব বিপিএলে। আশা করি যে ভবিষ্যতে বিপিএলটা যেন একটা কোয়ালিটি বিপিএল হয় এবং সবার যেন একত্রতা থাকে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চুক্তিভিত্তিক যাতায়াতে বাজার হারাচ্ছে রাইড শেয়ারিং অ্যাপস। নীতিমালা বাস্তবায়নের অভাবে যাত্রী ও চালকের নিরাপত্তা বিঘ্নিত। সড়ক বিভাগের উচ্ছেদের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, তেল পরিবহন বিক্রি বন্ধ। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত আজ। ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং ধ্বংসপ্রাপ্ত গাজার নিয়ন্ত্রণ নিতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। অবকাঠামো উন্নয়ন সহ পুরোপুরি ঢেলে সাজানোর প্রস্তাব। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।